দর্শক, দুদকের মহাপরিচালক সহ কথা বলছেন, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। অনুসন্ধান দল প্রতিবেদন দাখিল করেছেন। দাখিলকৃত প্রতিবেদনে যে তথ্য উঠে এসেছে তা হচ্ছে ক্ষমতার অপব্যবহারপূর্বক অসাধু উপায়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 781 কোটি 31 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জনপূর্বক ভোগ দখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-5-2 ধারায় এটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমাদের কাছে যে অভিযোগগুলো এসেছে সেগুলোর কাজ চলমান আছে এবং আপনারা একটা গ্রুপে জানতে পারছেন। আরও অন্যান্য গ্রুপের বিষয়ে যদি আপনারা আমাদেরকে আরও তথ্য দেন যেগুলি আমাদের কাছে চলমান আছে, সেগুলো অনুসন্ধান শেষে আপনারা যথাসময়ে সেই প্রতিবেদনের ফলাফল আপনাদেরকে অবহিত করা হবে। আপনাদের কাছে যদি আরও কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট কোনো তথ্য থাকে সেগুলো আমাদেরকে দিতে পারে। একটু অপেক্ষা করেন, নিশ্চয়ই আপনারা সবকিছু জানতে পারবেন। অনেক ধন্যবাদ। তিস্তায় বসত ভিটে হারিয়ে অনেকেরই আশ্রয় হয়েছে নদী পাড়ের বাঁধে। পরিবার পরিজন নিয়ে কষ্টে থাকলেও এক বুক আশা নিয়ে প্রতীক্ষা করছেন বসত ভিটা ফিরে পাবার। আর তাদের এই আশা আরও জাগ্রত করেছে জাগো বাহে তিস্তা বাঁচাই আন্দোলন। সোমবার থেকে শুরু হচ্ছে এই আন্দোলনের 2 দিন ব্যাপী অবস্থান কর্মসূচি। সামিউল ইসলাম মিলনের তথ্য ছবিতে প্রতিবেদন। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরার সাথে যুদ্ধ করে তিস্তা পাড়ে বসবাস করছেন লালমনিরহাটের 3 লাখেরও বেশি মানুষ। সর্বনাশা তিস্তা একদিকে বন্যায় লাখো পরিবারকে নিঃস্ব করে, অন্যদিকে খরায় ফসল না হওয়ায় চরম কষ্টে থাকেন তারা। অসহায় এই মানুষগুলো জানান, বন্যার পর তারা বসতবাড়িতে ফিরে আসলেও নদী ভাঙনে তিস্তার গর্ভে যায় ভিটে মাটি। এখন মাটি টিড়ি নিবেন নাই পাই, আস্তে আস্তে সরকারি মাটি আসি। মানুষ অত্যাচার করে, খুব টাংমার করে, ধরো ঢেলাঢেলি করে, টিন ছান্দা করে। তিস্তা ঘর বাড়ি তো ওই তো বানাইছে, মনে করো নদীর ভাঙি যায়, এই ভাঙি যায় তো আমার সর্বশেষ গেছি। বন্যার পানি আসলে যেমন ঢেউ উঠে, তখন বাড়ি যখন উতলিবের ধরে তখন ওটা তো তখন থাকা যায় না। ভিটেহারা এই পরিবারগুলো অন্যের বাড়ির পেছনে থাকেন আশ্রয়ে। কাজ না থাকলে পেটে ভাত জোটে না তাদের। ওই 2 বার ভাঙছে, 3 বেলা রাস্তায় আসছি। হয়ে গেছে বাবা, মাটি ঘাটি গাছ গাছালি 3 ভাঙা দিছি আমরা। গৃহহারা এই পরিবারগুলো সারাক্ষণই থাকেন আতঙ্কে। প্রতিবেশী দেশ ভারত পানি ছাড়লেই হবে বন্যা, তলিয়ে যাবে অনেক কষ্টের ফসল। তাই তাদের আশা, তিস্তা প্রকল্প হলে রক্ষা পাবেন তারা। তখন দেখিয়ে ভয় লাগে, নদীর পর ঘরেও দাঁড়িয়ে থাকে না। লোকে ভাড়া করিয়ে মেলা কিছু জিনিসপাতি আমি হারাই ফেলে আসি, হারাই ফেলে যে টানা টেনতে আমার সর্বহারা আসি। এদিকে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানান, দ্রুত নদী ভাঙন রোধে কাজ শুরু হবে। অধিক ঝুঁকিপূর্ণ 20 থেকে 45 কিলোমিটার, সেটা আশা করি আমরা 1 মাসের মধ্যেই কাজ শুরু করতে পারবো। এবং এটা হবে আমাদের পূর্ব সতর্কতামূলক কাজ। আমাদের স্যান্ড সিমেন্ট জিও ব্যাগ ডাম্পিং করে যে কাজ আমরা করে থাকি, যাতে আমাদের এই বন্যায় আর ভাঙন না থাকে। বহু বছর ধরেই বাঁধের প্রতীক্ষায় আছেন তিস্তা পাড়ের মানুষ। দ্রুত বাঁধ চান তারা। আর তাদের এই আশা পূরণ করতে সোমবার থেকে শুরু হচ্ছে 2 দিনের জাগো বাহে তিস্তা বাঁচাই আন্দোলন কর্মসূচি। শারমিন স্বপ্না, 71। লালমনিরহাটে তিস্তায় মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে আগামী সোমবার ও মঙ্গলবার 2 দিন সমাবেশকে সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি চলছে। তিস্তা মেগা প্রকল্পের আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব জানান, সোমবার বিকেলে এই মেগা প্রকল্প আন্দোলনের উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সামিউল ইসলাম পাটোয়ারি মিলন। সামিউল, 2 দিন ব্যাপী কর্মসূচির প্রস্তুতি কেমন চলছে, আর এই কর্মসূচি নিয়ে আয়োজকরা কি বলছেন, সেই সাথে জানাবে যে তিস্তা পাড়ের মানুষের মধ্যে কেমন প্রতিক্রিয়া দিচ্ছেন, কি বলছেন তারা?
জি, আগামীকালকে থেকে 2 দিন ব্যাপী যে তিস্তা পাড়ের সমাবেশ রয়েছে, যে এই সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি চলছে লালমনিরহাট জেলায়। জাগো বাহে তিস্তা বাঁচাই এই মেগা প্রকল্পকে বাস্তবায়ন করার জন্য লালমনিরহাট জেলার বেশ কয়েকটি স্থান সহকারে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা সহ নীলফামারীতে 10টি স্পটে একযোগে এই যে সমাবেশ অনুষ্ঠিত হবে। এখানে 2 দিন ব্যাপী রাত্রি যাপন করে সরকারকে জানিয়ে দেবে যে তিস্তা মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য, এবং ইতিমধ্যে যে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য যেখানে মঞ্চর কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। এই মঞ্চে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির ভাইস প্রেসিডেন্ট শামসুজ্জামান দুদু সহ আরও অনেকে থাকবেন, এবং বিএনপি নির্বাহী কমিটির সদস্য, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএনপির অধ্যক্ষ আসাদুল হাবিব তুলু সহকারে বিএনপির নেতৃবৃন্দ এবং এলাকার যে সামাজিক যে লোকজন রয়েছে তারা এখানে উপস্থিত থাকবে। তবে যে কালকে থেকে 2 দিন ব্যাপী যে প্রস্তুতিমূলক যে আয়োজন, আমি এই আয়োজন কমিটির সঙ্গে আমি এখন এই বিষয়ে জানতে চাবো যে আপনাদের কি আয়োজন আছে 2 দিন ব্যাপী। আপনাকে ধন্যবাদ। জাগো বাহে তিস্তা বাঁচাই জনতার সমাবেশ তিস্তা নদী কর্তৃক আয়োজিত 17 ও 18 ফেব্রুয়ারি তিস্তার পারে 5টি জেলার নীলফামারী, গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম 11টি স্পটে এরকম জনতার সমাবেশ হবে। প্রথম দিন আমাদের প্রোগ্রাম শুরু হবে জাতীয় সঙ্গীতের মাধ্যমে, 2টা থেকে শুরু হবে, এবং এই সমাবেশে প্রথম দিনে আমাদের সাথে একতা ঘোষণা করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। মানে কি আয়োজন রয়েছে? এখানে আয়োজন আছে, হাডুডু খেলা আছে, ঘুড়ি উড়ানো আছে, তারপরে চেঙ্গুবন্টি আছে, ঐতিহ্যবাহী খেলা, পুরানো দিনের যে খেলাগুলো আছে সেই খেলাগুলো এখানে অনুষ্ঠিত হবে। যে সমস্ত খেলা আয়োজন হবে এই সমস্ত খেলা আগামীকালকে সকাল 10টা থেকে এখানে অনুষ্ঠিত হবে। এছাড়াও যে আপনারা দেখতে পাচ্ছেন যে সামিউল, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা যেমনটি শুনছিলাম দর্শক, সোমবার থেকে শুরু হচ্ছে জাগো বাহে তিস্তা বাঁচাই আন্দোলন। এই বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সামিউল। গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে পানি না থাকায় পায়ে হেঁটেই পারাপার হচ্ছে মানুষ। বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি আন্তজেলা ও বালাসী, বাহাদুরাবাদ লঞ্চ চলাচল। চরাঞ্চলের হাজার হাজার মানুষ পড়েছেন বিপাকে। দীর্ঘদিন খনন না করায় ও উজানের পলি এবং ভাঙনে নদীগুলোর এমন অবস্থা বলছে পানি উন্নয়ন বোর্ড। আর নদীগুলো খননের দাবি স্থানীয়দের। শামীম আল শাম্মুর তথ্য ছবিতে প্রতিবেদন। উত্তাল ব্রহ্মপুত্র নদ এখন মরুভূমির মতো ধুধু বালুর চর। কিছুদিন আগেও যে নদে সারা বছর পানি ছিল, এখন সেই নদ শুকিয়ে যাওয়ায় যোগাযোগ নিয়ে বিপাকে পড়েছে চরাঞ্চলের মানুষ। এলাকাবাসী বলছেন, প্রতিদিন প্রয়োজনের তাগিদে 8 থেকে 10 কিলোমিটার বালুর চর পায়ে হেঁটেই নদ পাড়ি দিতে হচ্ছে। চরে উৎপাদিত কৃষিপণ্য বিক্রি ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় বিক্রয়ে সমস্যায় পড়ছেন তারা। দুর্ভোগে রয়েছে কমপক্ষে 8000 শিক্ষার্থী। বিশেষ করে গর্ভবতী মা বোনদেরকে নিয়ে অনেক বড় একটা সমস্যা। বাজারে যে মনে করেন 20 কেজি তেল, 20 লিটার তেল নিয়ে যেতে মনে করেন শেষ। এভাবে বালুর চর হাঁটতে দেখেন না যে 4 দিন হাঁটতে পারতেছি না। এখন সব নদীর মরুভূমি পরিণত হচ্ছে। এই মরুভূমি থেকে বাঁচার একমাত্র পথ হলো নদী খনন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, প্রতি বছর নদী ভাঙনে আকার পরিবর্তন, উজানের পানি প্রবাহ না থাকা এবং বর্ষায় প্রবাহিত পলি জমে শুষ্ক মৌসুমে নদের বৃহৎ এলাকা শুকিয়ে যাচ্ছে। কিছু নদী খনন কার্যক্রম নেওয়া হয়েছিল প্রথম ফেজে, এবং দ্বিতীয় ফেজে আসলে যেগুলো খনন করা হয়নি সেগুলোর কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। জেলায় ব্রহ্মপুত্র নদের 165টি চর রয়েছে। এসব চরের বালাসী, বাহাদুরাবাদ ঘাট সহ বিভিন্ন ঘাট দিয়ে কমপক্ষে দুপারের 10 জেলার মানুষ যাওয়া আসা করে। ফারদিন নীরব, 71।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার সময় এসেছে। এই সময় ঐক্যবদ্ধ থেকে সামনে এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, দেশের মানুষ বিএনপির দিকেই তাকিয়ে রয়েছে। দুপুরে নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে ভার্চুয়াল বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। তারেক রহমান আবারও জানিয়ে দিয়েছেন, ৩১ দফার ভিত্তিতে বিএনপি রাষ্ট্র গঠন করবে। নূর নবী সরকারের প্রতিবেদন। যথাযথভাবে পালন করবেন। এই সম্মেলন স্থলের নড়াইল জেলার দ্বিবার্ষিক কাউন্সিল। দীর্ঘদিন পর নড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে মিলিত হয়েছেন। এই কাউন্সিলে লন্ডন থেকে যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের ভবিষ্যৎ নেতৃত্বকে, কারা এই দেশের নেতৃত্ব দিবে, কারা বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করবে, কারা বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের, প্রান্তিক মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনে সহযোগিতা করবে, সেই নেতৃত্বকে বাছাই করার সময় এসেছে। এবং সেটি কি, কোন প্রক্রিয়া? গণতান্ত্রিকভাবে, অর্থাৎ ভোটের প্রক্রিয়ার মাধ্যমে, জাতীয় নির্বাচন বা ভোটের প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ সেই নেতৃত্বকে বাছাই করে নেবে। বিগত স্বৈরাচারী সরকার দেশকে ধ্বংস করে গেছে, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। অতীতের মতো বিএনপি এই রাষ্ট্র পুনর্গঠনে দায়িত্ব পালন করবে বলে জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, আমরা দেখেছি তারা কিভাবে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল। বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের শিক্ষা, বাংলাদেশের বিচার ব্যবস্থা, বাংলাদেশের পুলিশ প্রশাসন, বাংলাদেশের আমলাতন্ত্র থেকে শুরু করে বাংলাদেশের কৃষি, যাই বলি না কেন, শিল্প, অর্থনীতি, সব প্রতিটা ক্ষেত্রকে তারা ধ্বংস করে দিয়েছিল। তারেক রহমান মনে করিয়ে দেন, রাষ্ট্র পুনর্গঠনে কয়েক বছর আগে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে। রাষ্ট্র নির্মাণে এটাই হবে ভিত্তি। সময় এসেছে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবার। আজকে সময় এসেছে দেশকে আবার পুনর্গঠন করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে আমাদেরকে। যে কোনো মূল্যে আমরা জনগণের আস্থা অর্জনের মাধ্যমে, যে কোনো মূল্যে আমরা দলকে ৩১ দফা, দেশকে ৩১ দফার ভিত্তিতে আমরা গড়ে তুলব। বিএনপি আগের মতোই বিশ্বের বুকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, ঘোষণা তারেক রহমানের। বাংলাদেশের মানুষের ভবিষ্যৎকে গড়ে তোলা। নূর নবী সরকার, ৭১, ঢাকা। আবার মেরামত। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদ হত্যা মামলার আসামি ইমরান চৌধুরী আকাশকে জামালপুরের ইসলামপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ জানান, গ্রেফতার ইমরান চৌধুরী ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়া চক্রের সভাপতি ছিলেন। ৫ই আগস্টের পর থেকে সরকারকে বেকায়দায় ফেলতে আকাশ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছিলেন। শনিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ইসলামপুর থানার সন্ত্রাস দমন আইনের মামলায় তাকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে ইসলামপুর থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে জেল হাজতে প্রেরণ করা হবে। আর আমরা ইতিমধ্যে জেনেছি যে সে রংপুর ইউনিভার্সিটিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে সে ছাত্রদের সাথে, বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে বিভিন্ন সময়ে তাদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং ওখানকার বিশ্ববিদ্যালয়ের টিচারদের সাথেও তার ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা আছে, যার কারণে তাকে ওখানে বহিষ্কৃত করা হয়েছে। সিলেট ও গাইবান্ধায় অপারেশন ডেভিল হান্টে এখন ৫৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এর মধ্যে সিলেটে ৪৭ জন এবং গাইবান্ধায় ৮ জন রয়েছেন। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম তালুকদার জানান, শনিবার রাতে শহরে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে পাবলিক লাইব্রেরির একটি গোপন কক্ষ থেকে মাদক, নগদ অর্থ, মোবাইল ফোন সহ ৮ জনকে আটক করা হয়। পরে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করে যৌথ বাহিনী। এদিকে সিলেট মহানগরীতে মোট আটক হন ৪৭ জন। শনিবার রাতে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। মাদারীপুরের শিবচরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। চক্রের মূল হোতা জাহাঙ্গীর
পুলিশ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। সেখানে সে জানিয়েছে তার নেতৃত্বে 1 মাসে 78টি প্রতারণা হয়েছে। বিকাশ ও নগদের মাধ্যমে তারা কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। সংবাদদাতার তথ্য ছবিতে প্রতিবেদন। সবশেষ গত 10ই ফেব্রুয়ারি শিবচর পৌরসভার হাতিরবাগান মাঠ এলাকার একজনের মোবাইল নম্বরে সেনাবাহিনীর মেজর মাসুদ পরিচয়ে ফোন আসে। এরপর 3 ধাপে ভুক্তভোগী ওই পরিবারের কাছ থেকে তারা 8,000 টাকা নেয়। 3 বার টাকা দেওয়ার পর আবারও চাঁদা চাইলে ভুক্তভোগী পরিবার শিবচর সেনাবাহিনী ক্যাম্পে অভিযোগ দিলে বের হয় প্রতারণার বিষয়টি। আরও অনেক লোকের কাছ থেকে নিচে শুনছি এরকম প্রতারণারা চলতেছে, অনেক দিন যাবত করতেছে। কারা তাদেরকে আমি বুঝতে পারি নাই। এটা তো আমাদের এলাকার লোক, এরকম কাছের লোকের আমি চিন্তাই করতে পারি, এমন হয়তো বা দূরের কেউ হবে। এই ঘটনার পর সেনাবাহিনী ও শিবচর থানা পুলিশ অভিযান শুরু করে। প্রযুক্তির সহায়তায় চক্রের মূল হোতা জাহাঙ্গীর শেখ সহ 3 জনকে আটক করা হয়। আমার অনেক ভয়ভীতা দেখাইছে, দেখানোর পরে বলে ঠিক আছে আমার হাত ফ্র্যাকচার হয়েছে, আপনি এখানে 8,000 টাকা পাঠাই দেন। যদি টাকা না দেন তাহলে আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে মামলা অলরেডি লেখা হয়ে গেছে, আমি মামলায় লিখতেছি। আটক সবাই প্রতারণার কথা স্বীকার করেছে। তারা জানিয়েছে আগে রেকি করে মোবাইল নম্বর সংগ্রহ করা হতো, এরপর আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে আতঙ্ক ছড়াতো। তাদের টার্গেট থাকতো এলাকার ধনী ও ব্যবসায়ীরা। সেনাবাহিনী মাসুদ বলছি, আপনার ডাক্তারের ওষুধ দোকানের সমস্যা আছে, 2 নম্বর মাল বেচা কিনি হয়, আপনি যদি আমরা আসি, যদি মাল পাই তাহলে বললাম আপনার দোকান আমরা চেক করবো। স্যার টাকা দিতেছি, টাকা দিতেছি, তাহলে ওরা বিকাশ নাম্বার দিত, পরে টাকা পাঠায়। এদিকে পুলিশ জানিয়েছে 1 মাসে চক্রটি 78টি প্রতারণার ঘটনা ঘটিয়েছে। নম্বর বদলে প্রতারণা করত চক্রটি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার সঙ্গী সাথে 3 জনই আটক হয়েছে। কেউ মেজর সাজে, কেউ সৈনিক সাজে, কেউ ড্রাইভার সাজে গাড়ির। যাই হোক, আমরা 3 জনে নিচে নেওয়ার পরে 1 মাসের সিরিয়ার যেটা দেখলাম, 78 জন লোকের কাছ থেকে এভাবে প্রতারিত হয়ে প্রায় 2 লক্ষ টাকার মতো সে নিয়ে নিছে। একটা সিম ইউজ করে, একটা কাজ শেষ হয়ে গেলে সে আর ওই সিমটা ইউজ করে না, পরবর্তীতে আরেকটা সিম ইউজ করে। এবং প্রত্যেকটা সিম রেজিস্ট্রেশন করা একটা ফেক আইডি দিয়ে। এই আইডিগুলো আসলে এই এলাকারই নাই। লোকজন আরো জানান এরকম প্রতারণার গল্প এলাকায় অসংখ্য। তারা মনে করেন এই রকম চক্র আরো রয়েছে। বনশ্রী হালদার, একাত্তর। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জমি লিখে দিতে রাজি না হওয়ায় বৃদ্ধ মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে তার ছেলে। এরপর থেকে এই মা পালা করে থাকছেন মেয়েদের বাসায়। পুত্রের এমন হেনস্থার বিচার চেয়ে ময়মনসিংহের আদালতে ধর্ণা দিচ্ছেন 90 বছর বয়সী এই মা। এ নিয়ে হতবাক এলাকাবাসী সহ ময়মনসিংহের নানা শ্রেণী পেশার মানুষ। মাকে মারধর ও বাড়ি থেকে বের করে দেওয়ার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। বাবুল হোসেনের তথ্য ও নুরুজ্জামানের ছবিতে দেখুন প্রতিবেদন। জীবনের শেষ সময়ে স্বামীর বসতভিটা থেকে বিতাড়িত হয়ে পুত্র, পুত্রবধূ ও নাতিদের বিচার চেয়ে আদালতে ধর্ণা দিতে হবে, এমনটা ভাবেননি 90 বছরের বিধবা আম্বিয়া খাতুন। অথচ ভাগ্যের নির্মম পরিহাস, বয়সের ভারে নুয়ে যাওয়া আম্বিয়াকে সেটিই করতে হচ্ছে। মনে করছে আমার যে নিব গা জমিন, তারপরে তো দিতাম না। এই যে তারা আমার দেখার জমিন লিখে দিব আমি বলা। আমার মা এই জন্য শেষ হয় যে বাংলাদেশের মধ্যে এই মাটাই নির্যাতিত হয়েছে, আর কোনো মা যেন কোনোদিন নির্যাতিত না হয়, সন্তানের বিরুদ্ধে যেন কোনো মা কোনোদিন না দাঁড়ায়। আমি চাই এই বিচারটা হোক। 2005 সালে বাবা মারা যাওয়ার পর পরিবারের অপর সদস্যদের বঞ্চিত করে পুরো সম্পত্তি কুক্ষিগত করে রাখে পুত্র আব্দুল মতিন। পরে তার মার নামে থাকা জমি লিখে দিতে রাজি না হওয়ায় মতিন তার স্ত্রী সন্তান নিয়ে 2024 সালের 31 আগস্ট তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। তার মা ইয়াই কইছে, যারা মারছে হ্যাঁ মা ইয়াই কইছে আমার মারছে। মাথা দেখাইছে, সে দেখ তোর আড্ডা সানিয়ে দেখাইছে। কোনো সন্তান যদি তার মাকে বাবাকে নির্যাতন করে, অবশ্যই সেই বিচার আমরা চাই। মারধর করার কথা অস্বীকার করলেও মা কোথায় আছেন এমন প্রশ্নে কোনো উত্তর দিতে পারেনি পুত্র আব্দুল মতিন। আর নাতি ফয়সাল বললেন, ফুফুদের প্ররোচনায় এই মিথ্যা অভিযোগ করা হয়েছে। যদি আমাদের বিচার হয়তো বিচার নিবে, কিন্তু আমরা এখনো আমার মায়ের এখনো খাওয়ান বেগর কোনোদিন কিছু পাইনি। 6 বার খাওয়ান লাগে, 6 বারই দিই, ওষুধপত্র যা লাগে সবই আমরা এনে দিই। মা যে এখন কোথায় আছে আমার বোনের বাসাতে নাকি, এটা আমরা বলতে পারবো না। এই অভিযোগটা করাই সেটাছে আমার ফুফু, ছোট ফুফু সাহারা। ওনার কথা হইতেছে
ওই আমাদের বাড়িতে আমরা যারা থাকি সবাই জেল খাটাবো। জীবনের শেষ বেলায় পুত্রের হাতে মাকে হেনস্থার ঘটনাকে সমাজের অভিশাপ বলছেন ময়মনসিংহের নাগরিক ও মানবাধিকার নেতারা। এটা সমাজের একটা অভিশাপ, এটাকে আমাদের সম্মিলিতভাবে আমার মনে হয় যে এটা দূর করা দরকার। মারধর ও বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনায় আম্বিয়া খাতুন, পুত্র আব্দুল মতিন ও আবু বক্কর সিদ্দিক এবং নাতি ফয়সাল হোসেনের নামে ময়মনসিংহের আদালতে মামলা করেছেন। এর আগে ফুলবাড়িয়া থানাতেও অভিযোগ করেছিলেন আম্বিয়া খাতুন। শরীফ আজাদ প্রীতম, ৭১। বিশ্ব শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার ৫৮তম আসর। রোববার দুপুর ১২টা ৩৭ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়ে ১:০৭ শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা সাদ কান্ধলবির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। মোনাজাত শেষে আমিন আমিন ধ্বনিতে মুখর হয়ে ওঠে টঙ্গীর তুরাগতীর ও ইজতেমা ময়দানের আশপাশ। বিস্তারিত মাইনুল মারুফের প্রতিবেদনে। অশ্রুসিক্ত নয়ন, কান্না আর আমিন আমিন ধ্বনিতে প্রকম্পিত টঙ্গীর পুরো ইজতেমা ময়দান। গোনাহ মাপ চেয়ে এই আর্তনাদ মহান আল্লাহর দরবারে। এদিন সকাল থেকে ইজতেমায় আসা মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করেন দিল্লির মাওলানা মুরসালিন। এরপর মাওলানা ইউসুফ বিন সাদ হেদায়েতের বয়ান শুরু করেন। ইসলামে দাওয়াতের বিভিন্ন দিক, বিভিন্ন সময় পৃথিবীতে আসা নবী রাসূলদের দিন ও দাওয়াতের বর্ণনা করেন তিনি। পরে দুপুর ১২টার পর শুরু হয় আখেরি মোনাজাত। মাওলানা সাদের বড় ছেলে ইউসুফ বিন সাদের পরিচালনায় মোনাজাতে গুনামাপের পাশাপাশি দোয়া চাওয়া হয় ইহকাল ও পরকালের শান্তির জন্য। এ সময় আল্লাহর দরবারে মুসলিমদের মাঝে ঐক্য ও শান্তির ফরিয়াদ জানান মুসল্লিরা। অনেক গুনাহ করছি, গুনাহ মাফের জন্য আমরা এখানে এই আখেরি মোনাজাত পর্যন্ত থাকার জন্য একটা আশা আর কি। উলামা ইকরাম, আওয়াম, যত জনতা আছে সবাই এক। আমরা এক ভাইয়ের সন্তান, আদম হাওয়া আলাইহিস সালামের সবাই সন্তান। আমরা এক প্ল্যাটফর্ম থাকতে চাই নিজের মাগফিরাতের জন্য এবং পরবর্তীতে সারা বিশ্বের মুমিন মুসলমান যেন এক হইতে পারে। যে আমরা দোয়া চাইছি যে আল্লাহ আঙ্গরে যে আবার আনতে পারে, আবার ইজতেমা মাঠে আমরা আসতে পারি। আখেরি মোনাজাত শেষে এবার তুরাগতীর ছাড়ার পালা। লাখো মুসল্লি ছুটছেন নিজ নিজ গন্তব্যে। ইজতেমার ময়দান থেকে অর্জিত তাবলিগের দিনের শিক্ষা যেন সবার কাছে ছড়িয়ে দেয় তারা। তাদের সবার পথ একটাই, আল্লাহর সন্তুষ্টি ও দিনের দাওয়াত। বিভিন্ন মসজিদের মধ্যে আমাদের রূপ পড়েছে, আমরা ওইসব মসজিদে গিয়ে আমরা ওইসব এলাকায় গিয়ে আমরা দাওয়াতের কাজ করবো ইনশাআল্লাহ। উদ্দেশ্য একটাই যে এখান থেকে কি করে মানুষগুলো আল্লাহ রাস্তায় বাড়িতে পারে, সকলে যেন এক হয়ে যায়। আর মুসলমান যেভাবে নির্যাতিত হচ্ছে, আল্লাহ যেন সকলকেই এই নির্যাতন থেকে আল্লাহ রক্ষা করেন। গেল 14 ফেব্রুয়ারি শুরু হয় মাওলানা সাদের অনুসারীদের বিশ্ব ইজতেমা। আগামী বছর থেকে টঙ্গীর এই মাঠে ইজতেমা ও তবলিগি কার্যক্রম না করার শর্তে 14 থেকে 16 ফেব্রুয়ারি তাদের ইজতেমা করার অনুমতি দেয় সরকার। দিনের দীক্ষা নিতে লাখো মুসল্লির আগমন ঘটেছিল এবারের বিশ্ব ইজতেমায়। তারা এখানে এসেছেন, দীক্ষা নিয়েছেন, এখন ফেরার পালা। তারা বলছেন তারা প্রার্থনা করেছেন দেশের শান্তি ও বিশ্বের শান্তির জন্য। মাইনুল মারুফ, ৭১, টঙ্গী। দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শেষে ঐক্যবদ্ধ আয়োজন চেয়েছে বহু দেশি বিদেশি মুসল্লি। তাদের মতে দিনের পথে বিভক্তি থাকলে শৃঙ্খলা থাকে না। ইসলামের পথ শান্তির পথ, তাই তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে ইজতেমায় আয়োজনের আহ্বান জানান। ইকবাল আহমেদ সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। প্রতি বছর দেশের লাখো মুসল্লির পাশাপাশি পাকিস্তান, ভারত, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা সহ নানা দেশের মুসল্লিরা বিশ্ব ইজতেমায় যোগ দেন। এবারও তারা এসেছেন। বহু প্রবীণ মুসল্লি আছেন যারা ইজতেমায় আসছেন 40-50 বছর ধরে। তবে সাম্প্রতিক বিভক্তিমূলক ইজতেমার আয়োজনে তাদের অনেকেই অসন্তুষ্টি জানিয়েছেন। তারা বলছেন রাব্বুল আলামিনের ইবাদতের এই পথে বিভক্তি মোটেই কাম্য নয়। আমরা যেন আল্লাহর রাস্তায় সমস্ত মানুষকে দিনের দাওয়াত দিতে পারি। দিনের কাজের মধ্যে এগুলা তো দূর থেকে কেউ দেখলে তো ভালোই লাগে না। It's wrong thing, totally wrong. There should be no division. আল্লাহ চাইলে আমাদের আবার সবাইকে মিলিয়ে দেবে, সব আল্লাহর হাতে আছে। হ্যাঁ, আমরা আবার মিলে একসাথে সব কাজ করব। তাবলিগের আয়োজকরা বলছেন সুষ্ঠুভাবে এবারের ইজতেমা শেষ হলো। তারাও চান অবসান হোক ইজতেমার দলমতের বিভক্তি। আপনারা আসেন, আমাদের পূর্বে যে নিজামুদ্দিন আলমী মার্কাজ, সেই মার্কাজের অধীনে যেভাবে আগে মেহনত হয়েছে এইভাবে আমরা মেহনত শুরু করি।
এভাবে তারা চিঠির কোনো সদুত্তর তারা দিতে পারে নাই। তা যেহেতু যদি তারা আমাদের সাথে মিশতে নাও চায়, তাহলে আমরা আশা করব যে তারা তাদের মতো শান্তিপূর্ণ মেহনত করুক, আমরা আমাদের মতো শান্তিপূর্ণ মেহনত করি। এটা যদি আন্তরিক হয় তাহলে সম্ভব। আর প্রশাসনের কর্মকর্তারা জানান, এই বিভাজন নিয়ে যাতে ইজতেমা ময়দানে কোনো বিশৃঙ্খল ঘটনা না ঘটে সেজন্য সজাগ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। প্রশাসন নিশ্চয়ই সুচিন্তিত মতামত দিয়ে সুচিন্তিত নির্দেশনা দিবেন, আমাদেরকে যে নির্দেশনা দিবেন আমরা সেই নির্দেশনা পালন করব। তাবলিগ জামাতের নিজামুদ্দিন মার্কাজ অনুসারী অর্থাৎ মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের এই পর্বের ইজতেমা শেষে প্রায় 30,000 বিদেশি তাবলিগের সাথে ছড়িয়ে পড়বেন বিশ্বজুড়ে। বছর ঘুরে আবারও এক হয়ে ইজতেমায় শরীক হবেন তারা। হাসিবা আলী বর্ণা, ৭১। কক্সবাজারে জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে 17 ফেব্রুয়ারি। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রবিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল জানান, এই জেলার জনসমাবেশ মহাসমাবেশে পরিণত হবে। পুরো কক্সবাজার থেকে 1.5 লাখের বেশি নেতাকর্মী উপস্থিত থাকবেন। মূলত বিএনপির দাবিগুলোর সাথে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতেই এই সমাবেশ। একই সাথে জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেন, জাতীয় নির্বাচন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইন শৃঙ্খলা স্বাভাবিক করার দাবিতে তাদের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। বরিশালে সাংবাদিকদের সাথে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন। দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটির কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় জহিরুদ্দিন স্বপন বলেন, সময়ের সাথে সাথে রাজনীতি পরিবর্তন হয়, মানুষ কোন মত গ্রহণ করবে সেটা সময় বলে দেয়, তবে সেটা রাজনীতি পরিহার করে নয়, রাজনীতির মধ্যে থেকেই গ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, সময়ের সাথে সংবাদপত্র বা সাংবাদিকতার ধরন পাল্টেছে, তাই কেউ ইচ্ছা করলেই কোনো নেতাকে দেবতা বানাতে পারবেন না, পাঠক বা শ্রোতা তা বুঝতে পারবে। এ সময় রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান, বিএনপি নেতা নজরুল ইসলাম খান রাজন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গণ আন্দোলনকে নস্যাৎ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সরাসরি নির্দেশ দিয়ে ছাত্র জনতাকে খুন করা হয়েছে। হেলিকপ্টার থেকে গুলি করার পরও পিছপা হয়নি ছাত্ররা। তাদের যে দেশপ্রেম জাগ্রত হয়েছে তা আমাদেরকে অনুপ্রাণিত করে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। রবিবার সকালে লক্ষ্মীপুরে লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জুলাই আন্দোলন ছাড়াও এর আগে অত্যাচার, নির্যাতন ও মামলা হামলা চালিয়ে আমাদেরকে জিম্মি করে রাখা হয়েছে, কিন্তু শেষ পরিণতি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সম্প্রতি জাতিসংঘের একটি প্রতিবেদনে বলেছে, ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন করেছে। তারা সরাসরি শেখ হাসিনা নির্দেশ দিয়ে দেশের ছাত্র জনতাকে হত্যা করেছে। বাংলাদেশ সরকারের প্রতি জাতিসংঘ পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করার। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে পুলিশ ফাঁড়ির টিলার আগুন এখন নিয়ন্ত্রণে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, রবিবার বেলা 1:30টার দিকে এই অগ্নিকাণ্ড হয়। আর সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার বেলাল আহমেদ জানান, আগুন নিয়ন্ত্রণে তালতলা ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ও বিমানবন্দর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত নিশ্চিত করা যায়নি। আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সাতক্ষীরার 96টি ইট ভাটার মধ্যে 72টিরই নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। সরকারি নিয়ম নীতি অমান্য করে গড়ে উঠেছে এসব অবৈধ ইট ভাটা। এতে নষ্ট হচ্ছে ফসলি জমি, বিপন্ন হচ্ছে পরিবেশ। তবে সরকারি কর্মকর্তারা বলছেন, তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। বরুণ ব্যানার্জির তথ্য ছবিতে প্রতিবেদন।
সাতক্ষীরা শহরের কাছাকাছি সদর উপজেলার বিনের পোতা এলাকা। সেখানে যতদূর চোখ যায় ফসলের কোনো চিহ্ন নেই, শুধু ইট আর ইট। কালো ধোঁয়া আর ধুলাবালিতে ছেয়ে আছে চারদিক। সাতক্ষীরা জেলায় এরকম কয়েকটি এলাকায় মোট 96টি ইট ভাটা চালু রয়েছে। এর মধ্যে মাত্র 24টির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে। নদীর জমি দখল করে গড়ে উঠেছে একাধিক ইট ভাটা। ফসলি জমির উপরেও রয়েছে এসব অবৈধ ইট ভাটা। এলাকার লোকজন বলছেন, ইট ভাটার ধোঁয়া ও ধুলাবালিতে কাশি, শ্বাসকষ্ট ও হাঁপানি সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছেন তারা। ঘনবসতিপূর্ণ এলাকায় ভাটা হওয়ার কারণে এলাকার মানুষের ব্যাপক স্বাস্থ্য হানি ঘটছে। মাটির সাহেবেরা নিয়ে আসে, কোন জায়গা থেকে নিয়ে আসে তার ওইটাই সঠিক বলতে পারবো না। সাতক্ষীরার ভাটাগুলো এখন কৃষির জন্য হুমকি হয়ে গেছে বলে জানান কৃষি বিভাগের কর্মকর্তারা। ইতিপূর্বে এরকম ঘটনা ঘটছে যে আমরা ভেঙে দিয়ে আসছি, তারপরে আবার মেরামত করে কাজ শুরু করছে। তো আমরা এখন সিদ্ধান্ত নিচ্ছি যে ভেঙে দিয়ে আসার পরে কাজ শুরু করলে আমরা তখন এটা নিয়মিত মামলায় যাব। প্রতিহত করার চেষ্টা করছি, সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন উঠান বৈঠক সহ আমরা যে সমস্ত কৃষকরা এই ধরনের কাজের সাথে নিয়োজিত আছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সাতক্ষীরাতে কোনো অবৈধ ইট ভাটা রাখা হবে না বলে জানান জেলা প্রশাসক। যারা পরিবেশ দূষণকারী বা পরিবেশনে ব্যত্যয়কারী যেসব ইট ভাটা আছে সেগুলো আমরা আইনগত ব্যবস্থা নেব, কারণ এই ক্ষেত্রে আমরা একেবারে অত্যন্ত কঠোর অবস্থানে আছি। আমাদের সকল ইউনোদেরকে বলা আছে যে তাদের উপজেলায় যেন একটা ইট ভাটা না থাকে। মাটির টপ সয়েল কেটে ইট ভাটায় পোড়ানোর ফলে ফসলি জমি সহ নষ্ট হচ্ছে পরিবেশ বলে মনে করছেন এলাকাবাসী। নূর তাজমিন নীর, ৭১। ক্রেতার সমাগমে জমজমাট হয়ে উঠেছে চট্টগ্রামের আবাসন খাতের উদ্যোক্তাদের আয়োজনে রিহ্যাব ফেয়ার। চট্টগ্রামের 5 তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ে অনুষ্ঠিত এ মেলায় এক ছাতার নিচে সব ধরনের সুযোগ সুবিধা পাওয়ায় মেলা ঘিরে বাড়তি আগ্রহ ক্রেতা বিক্রেতাদের। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। স্বপ্নের আবাসন কিনতে কেউ ঘুরে ঘুরে দেখছেন স্টল, নিজের সাধ্য ও বাজেটের মধ্যে মিললে করছেন দরদাম। কারো ঝোঁক রেডি ফ্ল্যাটের ডিজাইন, নকশা বা নতুন টেকনোলজির দিকে, আবার কোনো ক্রেতা দেখছেন কাঙ্ক্ষিত ফ্ল্যাট বা প্লটের লোকেশন বা যোগাযোগ সুবিধা। চট্টগ্রামের 5 তারকা রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে অনুষ্ঠিত আবাসন মেলায় এক ছাতার নিচে সব সুযোগ সুবিধা পাওয়ায় খুশি ক্রেতারাও। ছোট বেতনের চলাফেরা করে আর কি, যাতে আমাদের সাধ্যের মধ্যে হলে পরে আমরা কিনে আমরা বসবাস করতে পারি, যেহেতু আমাদের বাড়ি করার কোনো সুযোগ নাই। অ্যামিনিটিস সবগুলো মানে আমাকে যেগুলো এনশিওর করবে প্রপারলি, তো আমি ওরকম একটা কিছু দেখতে যাচ্ছি। মধ্যবিত্তদের জন্য চিন্তা করে আমরা যেমন কন্ডোমিনিয়াম প্রজেক্টও আমরা দাঁড় করাচ্ছি। এককালীন এবং ইনস্টলমেন্টের উপর একটা ভালো ডিসকাউন্টের সুযোগ রেখেছি। ইনোভেশন, টেকনোলজি, তারপরে আইডিয়াস, ডিজাইন, এগুলো নিয়ে আমরা কাজ করব। মেলা উপলক্ষে বিক্রেতা ও প্রতিষ্ঠানগুলো দিচ্ছে নানান অফার ও প্যাকেজ। খরচের দিকটা আর না করে আমরা এখন সেই যুগে প্রবেশ করতে যাচ্ছি এবং আবাসন খাতে আমরা একটা নতুনত্ব আনতেছি। যে আস্থা নিয়ে আসতেছে আমরা ওই আস্থাটা ধরে রাখার জন্য ওনাদের যত ধরনের সার্ভিস দেওয়া দরকার সব আমরা দিচ্ছি। আমরা স্মার্ট হোম করার চিন্তা ভাবনা নিয়ে এখন নামছি। আমাদের নতুন অনেকগুলো প্রোডাক্ট অলরেডি আমরা লঞ্চ করেছি। একই ছাদের নিচে অনেকগুলো ভালো কোম্পানি তাদের প্রজেক্টগুলো আছে এবং যারা ক্লায়েন্ট আসবেন তারা যাচাই বাছাই করে আমাদের এই যে কোনো কোম্পানি থেকে নিলে তারা নিশ্চিত। প্লট বা ফ্ল্যাট কিনে কেউ যাতে প্রতারিত না হন বা আইনি কোনো জটিলতায় না পড়েন তার জন্য বিশেষ ব্যবস্থা আছে জানান মেলার আয়োজকরা। রেহাব সদস্যদের বাইরে থেকে আপনি যখন ফ্ল্যাট কিনবেন এই সুবিধাটা পাবেন না, ওনাদের কোনো দায়বদ্ধতা নেই। মেলা চলবে 16 ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে স্টল। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান মেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের নতুন ভার্সন এসেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাশরাফ চৌধুরী আয়মান ও তার দলের 4 বছরের চেষ্টায় তৈরি এই ইভিএম ভার্সন। মাশরাফ চৌধুরীর দাবি, নতুন সব ফিচারে পূর্ণ এই ইভিএম ভোট চুরি বন্ধ করবে। মাহফুজ শুভ্রর তথ্য ছবিতে প্রতিবেদন।
এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান মেলায় আলো ছড়িয়েছে ইভিএম প্রজেক্ট। জাস্ট 6-7 দিনের মধ্যে শুধু একটা। বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ইভিএম এর এই নতুন ভার্সনের উদ্ভাবন করেছেন। আপনি ভেরিফাই করবেন। নতুন এই উদ্ভাবনে রয়েছে বেশ কিছু ফিচার। ভোট দিলে মোবাইলে স্বয়ংক্রিয় মেসেজ চলে যাবে। রয়েছে এআই বট, যা প্রশ্ন করলে স্বয়ংক্রিয়ভাবে কম প্রযুক্তি জ্ঞান সম্পন্ন মানুষকে সহজে ভোট দিতে সহায়তা করবে। ভোটারের তথ্যের নিরাপত্তা জোরদার করতে ডেটাবেস ব্যবস্থাপনা সিস্টেম করা হয়েছে, যেখানে তথ্যকে ব্লকচেইন সেন্ট্রালাইজড করে না রেখে আলাদা থাকবে, এনক্রিপ্টেড হবে। ফলে ডাটা সহজে রিডেবল না হওয়ায় তথ্য সুরক্ষিত থাকবে। ক্যাপচা যেটাকে আমরা বলি, সেরকম ভেরিফিকেশনের পরে আপনি সাইন আপ এবং সাইন ইন করতে পারবেন, এবং আপনার সেশন টাইমটা খুব কম সময় হওয়ার জন্য এটা বেশ নিরাপদ। এছাড়া আপনি ইলেকশনসে গিয়ে এখান থেকে ভোট প্রদান করতে পারবেন ইনস্ট্যান্টলি। আপনার মোবাইলে একটা SMS চলে আসবে, যার কারণে আপনি বুঝতে পারবেন আপনার ভোট কি অন্য কেউ দিচ্ছে নাকি আপনি দিচ্ছেন। উদ্ভাবকরা আরও জানান, 2022 সাল থেকে ই ভোটিং সিস্টেমের মানোন্নয়ন নিয়ে কাজ করছিল শিক্ষার্থীদের এই দলটি। এরপরে আমরা চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সায়েন্টিফিক সোসাইটির আয়োজনে এই বিজ্ঞান মেলার আয়োজন হয় গত বৃহস্পতিবার। মেলায় বিভিন্ন উদ্ভাবনের প্রজেক্ট শোকেসিং ছাড়াও ছিল পোস্টার প্রেজেন্টেশন, হ্যাকাথন, গেমিং সেগমেন্ট, রোবো সকার এবং সায়েন্স অলিম্পিয়াড। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রামের 75টি শিক্ষা প্রতিষ্ঠানের 8 শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। আমাদের একটু এনার্জি নিয়ে হাসান আহমেদ, 71। দর্শক, চট্টগ্রামে চলছে অমর 21শে বইমেলা। মেলার আজকের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম শিল্পী। শিল্পী, আপনি তো মেলায় রয়েছেন, মেলায় আজ পাঠকের ভিড় কেমন দেখছেন, আর মেলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে কি তথ্য রয়েছে জানাবেন? যেমনই আপনি জানেন যে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম এলাকায় জিমনেসিয়ামে অনুষ্ঠিত হচ্ছে 22 দিন ব্যাপী এই বইমেলায় প্রতিদিনই প্রচুর লোক সমাগম হচ্ছে, এবং অনেক ছাত্রছাত্রী এবং শিক্ষার্থী, লেখক, কবি, সাংবাদিক সবাই বইমেলায় আসছে এবং দেখছে, তাদের মনোমতো করে বই কিনছে এবং দেখছে যার যার সামর্থ্য অনুযায়ী। এবং বইমেলায় আপনি জানেন যে এইবারের বইমেলা অনেকটা অন্যরকম একটা পরিবেশ অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ 17 বছর একটি দল বইমেলাকে তাদের দলীয় কর্মকাণ্ডে পরিণত করেছিল। এইবার জুলাই বিপ্লবের পর, ছাত্র জনতার বিজয়ের পর চট্টগ্রামের বইমেলায় একটি ব্যতিক্রমী একটা পরিবেশ আমরা লক্ষ্য করছি, যে চট্টগ্রামে এবার মেলার যে এবারের বিজয়, এবারের যে বিপ্লবের যে যারা শহীদ হয়েছেন, চট্টগ্রামের প্রথম শহীদ, তাদের ছবি টাঙানো হয়েছে মেলায়, এবং বিভিন্ন রাজনৈতিক দলের স্টল এবার মেলায় দেখা যাচ্ছে। মেলায় প্রতিদিনই হাজার হাজার মানুষ আসছে, বিশেষ করে বন্ধের দিন, সরকারি বন্ধের দিন শুক্র এবং শনিবার মেলায় প্রচুর ভিড় লেগে থাকে। এবারের মেলায় আমরা বিকাল থেকে এই মেলা জমে উঠে রাত 9টায় পর্যন্ত মেলা চলে, এবং প্রতিদিন মেলায় হরেক রকম বই আসছে, নতুন নতুন বই আসছে, লেখকরা আসছে, লেখক, সাংবাদিক এবং পাঠকদের এক মিলন মেলায় পরিণত হয়েছে চট্টগ্রামের বইমেলায়। এবারের বইমেলায় কবিতা, গল্প, সাহিত্যিক সব ধরনের বই এসেছে, এবং এখানকার যে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে এবারের বইমেলায় তাদের ভালো বই বিক্রি হচ্ছে। বিশেষ করে বাচ্চাদের, শিশু কিশোরদের বই দেখা যাচ্ছে বইমেলায় বেশি, এবং অনেক লেখক, নতুন লেখকের বই এসেছে। বইমেলাকে কেন্দ্র করে জমে উঠেছে এই এলাকায় বিশাল এক সমাবেশ, প্রতিদিনই লোকারণ্য হয়ে উঠেছে, এবং বইমেলা প্রাঙ্গণে একাংশে দেখা যাচ্ছে প্রতিদিন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গান, বাজনা, নৃত্য, এইসব সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। পাশাপাশি বইমেলায় মানুষের ভিড় বাড়ছে। এই বইমেলা চলবে 21 ফেব্রুয়ারি পর্যন্ত। বইমেলায় যারা এবার আসছেন তারা প্রত্যেকে আমাদেরকে জানিয়েছেন বইমেলায় এবার অন্যরকম একটা পরিবেশ আপনি দেখতে পাচ্ছেন। এবারের প্রথম যে জুলাই বিপ্লবে চট্টগ্রামের প্রথম যিনি শহীদ হয়েছেন, সেই ওয়াসিম আকরামের ছবি দেখতে পাচ্ছি আমরা বইমেলায়। পাশাপাশি শহীদ জিয়া স্মৃতি পাঠাগারের একটি স্টল আমরা দেখছি, এবং বিভিন্ন জানছিলাম যে বইমেলা বেশ জমজমাট হয়ে উঠেছে। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে চট্টগ্রামে অমর 21শে বইমেলা চলছে, সেখান থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।
পটুয়াখালীর মির্জাগঞ্জে হয়ে গেল মতুয়া সম্প্রদায়ের মিলন মেলা। শুক্রবার ও শনিবার 2 দিনের নানা আয়োজনে শেষ হলো তাদের সম্মিলন। এতে গোপালগঞ্জের ওরাকান্দি, বাগেরহাটের লক্ষ্মীখালী সহ দেশের বিভিন্ন এলাকা থেকে মতুয়ারা অংশ নেন। আর এই মিলন মেলার আয়োজন করা হয় মির্জাগঞ্জের শ্রী শ্রী হরিগুরু চাঁদ মতুয়া মন্দির প্রাঙ্গণে। সব ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়ানোই এই উৎসবের লক্ষ্য বলে জানান আয়োজকরা। আহসানুল কবির রিপনের তথ্য ছবিতে প্রতিবেদন। ডঙ্কা আর কাসর বাজিয়ে আনন্দে মাতোয়ারা হয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জে হয়ে গেল মাতুয়া সম্প্রদায়ের মিলন মেলা। প্রতি বছর ফাল্গুন মাসের 1 থেকে 3 তারিখ মির্জাগঞ্জের হরিগুরু গোপাল চাঁদ মন্দির প্রাঙ্গণে হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান ও মাতুয়া সম্মিলনের আয়োজন করা হয়। তবে এবছর একদিন কমিয়ে 1 ও 2 ফাল্গুন আয়োজন করা হয়েছে। উৎসবের শুরুতে 1 ফাল্গুন শুক্রবার সন্ধ্যায় ঘট স্থাপন ও শুভ অধিবাসনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। চলে হরিনাম সংকীর্তন। দ্বিতীয় দিনে আয়োজন হয় আরতি কীর্তন ও নগর কীর্তন। দুপুরে ছিল প্রসাদ বিতরণ। সন্ধ্যার আয়োজন করা হয় গোপাল চাঁদের আরতি কীর্তন, আলোচনা, হরি ও বাউল সঙ্গীত। ধর্মীয় ভাবগাম্ভীর্য থেকে জীবনে উন্নতি করা, মূলত এই হচ্ছে আসল জিনিস। মতুয়া শব্দের অর্থ হচ্ছে নামে প্রেমে মাতোয়ারা। তো যারা আসে এখানে ঠাকুরের দল নিয়ে, তারা এইভাবেই মাতোয়ারা হয়ে থাকে। ভক্তরা বলছেন মিলন মেলার উদ্দেশ্য মানব জাতির মঙ্গল ও মুক্তি। ডঙ্কা কাঠ বাজাইয়া হরির নাম গুণাগুণ কীর্তন করি। তার ফাঁকে ফাঁকে হয়তো অশ্বিনী যাত্রা, গুরুযাত্রা এই সম্পর্কে আলোচনা হয়, ধর্মের কথা সব কিছু আলোচনা হয়। সবাই মিলে মানব জাতির মুক্তির লক্ষ্যে আমরা এই অনুষ্ঠানটা করা হয়। হাজার হাজার ভক্তের সমাগমে মানব জাতির কল্যাণের লক্ষ্যে আমরা এখানে 3 দিন ব্যাপী অনুষ্ঠান পরিচালনা করি। মন্দিরের পুরোহিত জানালেন, দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ঠাকুরের ভক্তদের মিলন মেলায় সবার কল্যাণ কামনা করা হয়। সম্মিলনে আসছি, মহোৎসব করছি, ঠাকুরের প্রসাদ পাইছি। ভক্তের কল্যাণের জন্য, মানব কল্যাণের জন্য সবাই এখানে আনন্দ কীর্তন করে। 2003 সালে মির্জাগঞ্জের হাওলাদার বাড়িতে শ্রী শ্রী হরিগুরু গোপাল চাঁদ মন্দির প্রতিষ্ঠা করা হয়। ফারদিন নীরব, 71। ঝিনাইদহে বর্ণিল আয়োজনে হয়ে গেল জমজমাট পিঠা উৎসব। বসন্ত উৎসব উপলক্ষে শহরের মর্নিং বেল একাডেমিতে এ আয়োজন করা হয়। রবিবার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থী, অভিভাবক সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয় স্কুল প্রাঙ্গণে। সকাল 10টার পর থেকে স্টলে সাজানো ভাজা পুলি, দুধ চিতই, পান্তুয়া, সন্দেশ, কুলি, ভাপা, পাটিসাপটা সহ বিভিন্ন পিঠা বিক্রি। নতুন প্রজন্মকে পিঠার সাথে পরিচয় করিয়ে দিতে এই আয়োজন জানিয়েছেন আয়োজকরা। ক্ষণিকের জন্য হলেও প্রবীণদের আনন্দ দিতে মেহেরপুরে হয়ে গেল একদিনের প্রবীণ মেলা। প্রবীণরা বললেন, একদিনের জন্য তারা তারুণ্যে ফিরে গিয়েছিলেন। বছরে একবার হলেও এমন আয়োজনে তাদের মন সতেজ হয়। এর রেশ থেকে যায় আরও কয়েকদিন। আসিফ ইকবালের তথ্য ছবিতে প্রতিবেদন। সকাল থেকে কেউ একা, আবার কেউ দল বেঁধে আসেন চকশ্যামনগর গ্রামের প্রবীণ মেলায়। তাদের কারো বয়স 60-এর নিচে নয়, কেউ কেউ আছেন শতবর্ষী। কিন্তু হাসি আনন্দের চাঞ্চল্য দেখে বোঝার উপায় ছিল না যে জীবনের এতটা দিন পেরিয়ে তারা কেউ ক্লান্ত। এই আনন্দঘন মুহূর্তে প্রত্যেকেই হারিয়ে গিয়েছিলেন পুরনো দিনের স্মৃতিতে। ছিল নানা খেলার আয়োজন, প্রতিযোগিতা, বিজয়ের উল্লাস, খুনসুটি, সব মিলিয়ে দারুণ আনন্দময় পরিবেশ। খেতে বসে গল্পের আসরে উঠে আসে তাদের সময় ও জীবনযাপনের কথা। বয়স্ক হওয়ার পর আমরাও ধারণা করে জানিনি যে এই বৃদ্ধ বয়সে এসে খেলাধুলার একটা সুযোগ পাবো। এতদিন পরে আমরা সবাই আবার একমুখ হতে পেরেছি, এতে আমি খুবই আনন্দিত। খেলাধুলো করলাম, বল খেলা করলাম। এমন নান্দনিক আয়োজন করে গ্রামের কিছু তরুণ স্বেচ্ছাসেবক। তাদের সহায়তা দেন এলাকার সচ্ছল মানুষেরা। প্রবীণদের মিলন মেলা আমাদের একটি উদ্দেশ্য, যেন সকল প্রবীণ ব্যক্তি
বছরে একটা দিন হলেও এক জায়গায় হয়ে তাদের হাসি খুশির যে দিনটা সেই দিনটা যেন তারা ফিরে পায়। আয়োজকরা জানান দীর্ঘ জীবন চলার শেষে প্রবীণ মানুষের স্থায়ী আনন্দ দরকার, তাই নিজেদের এলাকায় এমন একটি আয়োজন করে তারা চাইলেন দেশের সব জায়গায় প্রবীণ মানুষের সম্মানে এমন আয়োজন হোক। আমাদের এত ভালো লাগে তো ভবিষ্যতে আমরা যদি না থাকি আমাদের পরেও যেন আমাদের বাইল বাসা যারা আছে তারাও যেন এই অনুষ্ঠানটা করতে পারে। এবার দিয়ে 5 বার চকশ্যামনগর গ্রামে আয়োজন করা হলো প্রবীণ মেলার। এবারও যোগ দিলেন 100-রও বেশি প্রবীণ। নূর তাজমিন নীর, 71।